জগন্নাথের শিক্ষার্থীদের লং মার্চে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত অন্তত ৩৮ জন। সাম্য হত্যার ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ, উপাচার্যের পদত্যাগ দাবি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। স্নাতকের স্বীকৃতি দাবিতে শাহবাগে অবরোধ নার্সিং শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ, যানজটে দুর্ভোগ। শিক্ষা প্রশাসনে স্বৈরশাসনের সহযোগীদের সুবিধা পাওয়ার অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় দপ্তরগুলোতে স্থবিরতা। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চ। দুপুরে ৩ দফা দাবিতে ক্যাম্পাস থেকে পদযাত্রা কাকরাইল মোড়ে পৌঁছালে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত ৩৮ জন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা আন্দোলনকারীদের। বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর তীব্র বাধার মুখে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক। যেখানে আমাদের হল নাই, আবাসন ভাতার জন্য আমাদের যে দাবিটা সে সম্পূর্ণ একটা যৌক্তিক জিনিস, সেইটা দাবিতে যখন এখানে আমরা আসি তখন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আমি যে জগন্নাথে ভর্তি হয়েছি, আমি যে একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি, তাহলে এই ক্যাম্পাসে থাকার অধিকার কি আমার নেই? এই ক্যাম্পাসে কি একটা হল আমার দাবি থাকতে পারে না? পরে কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। আবাসনের ব্যবস্থা না করা পর্যন্ত বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। অতি উৎসাহী কিছু পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমাদের ছাত্রী বোনদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষকের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যায়। ইউজিসি থেকে কোনো সাড়া না পেয়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে জবি ঐক্য প্ল্যাটফর্ম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল। তাদের দাবি, এ হত্যার দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতারা। আর কোনো নেতাকর্মী খুন হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। গতরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন ছাত্রদল নেতা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে উপাচার্যের কথা কাটাকাটিও হয়। এসব ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। ক্যাম্পাসের কলাভবন ঘুরে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্রদল। শুরু থেকেই এ প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি। আর ছাত্রদলের সভাপতির অভিযোগ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন উপাচার্য। ব্যর্থতার দায়ে প্রক্টর ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন তিনি। আমরা আমাদের দাবির পক্ষে রাজপথে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি আগামীতে এই রাজধানী ঢাকার সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। সাম্য হত্যায় গ্রেপ্তার হয়েছে ৩ জন। আর কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়।
আর আমি এদিকটা নিয়ে আসতেছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দর বিশ্ব গড়ে তোলাই প্রত্যেক গবেষণার উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ, তাই বিশ্ব ও সমাজ নিয়ে প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা একথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন, এতে যোগ দেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন কিভাবে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। এই বিশ্ববিদ্যালয় 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যে অর্থনীতি পড়ানো হয় তা ব্যবসার অর্থনীতি, মানুষের না। উল্লেখ করে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। বলেন, বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে গবেষণা জরুরি। প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে। এটাই আমার আবেদন, যে আমরা কী ধরনের বিশ্ব চাই, কী ধরনের সমাজ চাই, কী ধরনের সংসার চাই, কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই, এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে বের করে নিতে হবে। গতের মধ্যে ঢুকে গেলাম, যা আছে সেটা মেনে নিলাম, তাহলে কিছুই পাল্টাবে না, কিছুই পরিবর্তন হবে না। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাননীয় উপদেষ্টা বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় চলাচলকারী যাত্রীদের। বুধবার বেলা 2টার দিকে শাহবাগে অবস্থান নেয় দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় চারপাশের যান চলাচল। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। বাংলাদেশের সর্বস্তরের ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। বলেন, উচ্চ মাধ্যমিকের পর 4 বছর পড়াশোনা করে এই সনদ অপমানজনক। এসএসসি বা ইন্টারমিডিয়েট পরে এডমিশন টেস্ট দিয়ে টানা 3 বছর ইংরেজি মাধ্যমে পড়ালেখা করার পর এবং 6 মাস বিনা বেতনে ইন্টার্নশিপ পালন করার পর আমরা যখন দেখি যে আমাদের সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট এসএসসি, এটা কি বৈষম্যের চূড়ান্ত অবমাননা নয়? আমাদের যে ডিপ্লোমা নার্স, আমাদের ডিপ্লোমা নার্সকে আমরা ডিগ্রি সম্মান চাই। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও সিদ্ধান্ত নেয়নি। দাবিটি আজকে না, আমাদের এই দাবিটি গত মাসের 20 তারিখ থেকে আমাদের পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন আকারে জারি করে, তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকেন অনেকেই। তৈরি হয় জনভোগান্তি। এখন যাব বরিশাল, কিভাবে যাব? এখানে জামে আটকানো আছে। অশান্তি বুঝেন না, সাধারণ জনগণের হেনস্থা না। মেডিকেলে আসতো, এখান থেকে এখানে পাঠাইছে, ডাক্তার দেখে কি একটা অশান্তি না, বুঝেন না? আন্দোলন এভাবেই করতে হয়। এখন আমাদের সমস্যা হলো, কারো যদি যৌক্তিক দাবি থাকে সেটা যাতে মানা হয়, সেটাই চাই। এর আগে দাবি আদায় বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনাতে রাজধানীর শাহবাগ মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই যে গুরুত্বপূর্ণ একটি মোড় অবরোধ করে তারা বিক্ষোভ করছেন, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে, এই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? যে আসলে আন্দোলনকারীরা বলছিলেন তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল 10টায় তারা শহীদ মিনারে অংশ নেয়। এরপরে মূলত 1টা পর্যন্ত একটি আলটিমেটাম দেয় এবং 2টা নাগাদ শাহবাগে কিন্তু তারা অবরোধ করে। এখনও তাদের অবরোধ কর্মসূচি চলছে এবং পুরো শাহবাগের মোড় অবরোধ রয়েছে, যার কারণে কিনা চারপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। অনেক বাহনের সাথে আমরা কথা বলেছি যারা আছেন, মূলত অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা ধরে
সবগুলো বাহনই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে এবং এরপর থেকে কিন্তু তারা গন্তব্যে যেতে পারছেন না এবং ভোগান্তি কিন্তু অনেকাংশেই চরমে, বিশেষ করে যারা অসুস্থ রোগী এবং পরিবারের ছোট সদস্য এবং শিশুদেরকে নিয়ে যারা বেরিয়েছেন তাদেরকে বহুদূর হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। আজকে শুধুমাত্র ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থী যারা আছে তারাই না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে দাবিতে কাকরাইল মোড় অবরোধ করেছে সেদিকেও কিন্তু যান চলাচল বন্ধ, যার কারণে কিনা একেবারে ঢাকা শহরের এই গুরুত্বপূর্ণ দুটি জায়গায় যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়েছে এবং বন্ধ আছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রয়োজনে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা প্রতিষ্ঠানে গাড়ি ছাড়া কাউকেই খুব বেশি যেতে দিচ্ছে না। শুধুমাত্র হয়তো পুলিশের 2-1টা গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে তারা যেতে দিচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত যেটি দেখছি বেলা যত গড়িয়েছে তাদের বিভিন্ন ডিপ্লোমা নার্সিংয়ের শিক্ষার্থী যারা আছে তাদের অংশগ্রহণে কিন্তু এখানে বেড়েছে এবং তারা যেটি বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়কটি ছাড়বেন না। তারা যেটি দাবি জানিয়েছেন মূলত এইচএসসি পাশ করার পরে ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হলেও 3 বছর 3.5 বছর সেখান থেকে তাদের পড়াশোনা সম্পূর্ণ করার পরে তাদেরকে আবার এইচএসসি সমমানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেটিকেই তারা ডিগ্রি সমমানের করার জন্য কিন্তু আজকে এখানে দাবি জানিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন চলছে। সড়ক কিন্তু এখন অবরোধ আছে, সড়ক এখন তারা ছাড়েনি। সবকিছু মিলে ভোগান্তি যেমন চরমে এবং তারা বলছেন কর্তৃপক্ষের আসলে আশ্বাসের ভিত্তিতে বা তাদের দাবি মেনে না হলে তারা সড়ককে ছাড়বেন। এই মুহূর্তে আসলে ভোগান্তি চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং আশপাশে সড়কের চরম ভোগান্তি দেখা যাচ্ছে। এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। শিক্ষা প্রশাসনে পদোন্নতিতে এখনো সুযোগ পাচ্ছেন স্বৈরশাসনের সুবিধাভোগীরা। এর জন্য শিক্ষা সচিবকে দায় দিচ্ছেন বৈষম্য বিরোধী কর্মকর্তারা। সচিব নিজেও সুবিধাভোগী বলেই এমন অবস্থা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই কারণে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে স্থবিরতা, যদিও এসব অস্বীকার করেছেন সচিব। এনসিটিবির চেয়ারম্যান পদ ফাঁকা 1.5 মাস। এছাড়া আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও বহাল তবিয়তে। বোর্ডের সদস্য রবিউল কবির এবং রিয়াদ চৌধুরী সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণে গেল মাসের দাবি তোলে ছাত্রদল, তবে তাতে কান দেয়নি মন্ত্রণালয়। শিক্ষা প্রকৌশলে 9 মাসে 10 কর্মকর্তার পদোন্নতি হয়। বেশিরভাগই স্বৈরশাসনের সুবিধাভোগী। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পদায়নের বেলায়ও একই চিত্রের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের মতো নির্যাতিত যারা ছিল তাদের এ পর্যন্ত কোনো সুবিধাজনক স্থানে পদায়ন করা হয়নি এবং তাদের জন্য সুবিচার করা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন এসবের পেছনে মূল দায় সচিব সিদ্দিক জোবায়েরের। স্বৈরশাসনের সময়ে জ্বালানি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলেন, 2020 সালে অবসরে যান। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব পদে নিয়োগ পান। দেখবো করে দিব এ কথা বলে বলে শুধু জুলাই রাখা। যাকে এখন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উনি তো বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন, তা ওনাকে কেন নিয়ে এসে এখানে দিতে হবে? আর কি এখানে প্রশাসনিক আর কোনো যোগ্য ব্যক্তি নাই? তাহলে এই যোগ্য ব্যক্তিদেরকে যদি এখানে না দেওয়া হয় তাহলে তো প্রশাসনের অবস্থা হবে। যদিও সিদ্দিক জোবায়েরের দাবি নিয়ম মেনেই চলছে সব। যারা বঞ্চিত তাদেরকে পদায়ন দিচ্ছেন না, এই বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? কোনো বক্তব্য নেই, আমি আমার নিয়ম অনুযায়ী কাজ করছি। বিভিন্ন বাণিজ্যের অভিযোগও আসছে। হ্যাঁ, সেগুলি যেখানে বাণিজ্য হচ্ছে সেখানে খোঁজ নেন, আমার এখানে কিছু। আপনার দপ্তরের বিরুদ্ধে আসছে? না, আমার দপ্তরে কোনো বাণিজ্য হচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও স্বৈরশাসনের সুবিধাভোগীদের পদায়ন নিয়ে আন্দোলন করেছে, তবে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংক্রান্ত দপ্তরের তদারকির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। আর এই মন্ত্রণালয়কে গতিশীল এবং এর কার্যক্রমের স্বচ্ছতা আনতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। বুধবার সারা দেশের কর অঞ্চল ভ্যাট ও শুল্ক কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। ফলে সেবা পেতে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করেন গ্রাহকরা। 3 দিনের এই কর্মসূচি সফল হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা আশা করেন সরকার শিগগিরই তাদের দাবি মেনে নেবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সকাল 10টা থেকে শুরু হয় কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের কর্মবিরতি। আগারগাঁও রাজস্ব ভবনে যথাসময়ে কর্মকর্তারা উপস্থিত হলেও দুপুর 1টা পর্যন্ত তারা কোনো ধরনের দাপ্তরিক কাজে অংশ নেননি। কলম বিরতির কথা বলা হলেও পালন করা হয় কর্মবিরতি। ভবনের 9ম তলায় কর্মীরা কলম বিরতি কর্মসূচির একটি ব্যানার টানিয়ে আশপাশে অবস্থান নেন। বিভিন্ন ফ্লোরে বেশিরভাগ কর্মীদের দেখা যায়নি নিজ নিজ ডেস্কে।
কর্মকর্তারা বলেন তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে। দাবি আদায় না হলে আলোচনা করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। যেহেতু সংস্কার চাই এবং আমরাও সংস্কার চাই, আমরা সরকারের সাথে এই সম্পূর্ণ একমত। কাজেই আমরা চেয়েছি যে আমাদের দাবিগুলো যেন সেই সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তা আমরা আশা করি বা বিশ্বাস করি ইনফ্যাক্ট যে সরকারের সংশ্লিষ্ট জায়গা থেকে আমরা সেই আহ্বান পাবো এবং আমাদের দাবিগুলো তাদের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারব। সেবা প্রার্থীদের ভোগান্তির বিষয়ে তারা বলেন আন্দোলনের নির্ধারিত সময়ের পর স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। যেহেতু আমাদের এখন আমাদের অস্তিত্বের সংকট এবং আপনারা জানেন যে আমরা এর তীব্র বিরোধিতা জানাচ্ছি, তো আমাদের এটা আসলে আমরা একটার পর থেকেই আমাদের সব ধরনের কার্যক্রম আবার শুরু হয়ে যাবে। আমরা একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত করদাতাদের কাছে। 3 দিনের কলম বিরতির সময় আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানির এই 3 ধরনের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষুব্ধরা জানান নির্বাচিত প্রতিনিধি ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই দ্রুত মেয়র হিসেবে তার শপথের দাবি বিক্ষুব্ধদের। না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ তুলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাও করেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর গেল 27 মার্চ বিতর্কিত মেয়র নির্বাচনের ফল বাতিল করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। সেই সাথে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। 1 মাস পরে এপ্রিলে গ্যাজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এরপরও মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে বিক্ষোভে নামেন তার সমর্থকেরা। বিক্ষুব্ধরা বলেন নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে মেয়র হিসেবে চান তারা। জনতার মেয়র জনগণের মাঝে নগর পিতা হিসেবে নগর ভবনে বসবে, কিন্তু কিছু কুচক্র মহল তালবাহানা করছে। ইশরাক হোসেনকে আমাদের দরকার আছে ঢাকাবাসীর পক্ষ থেকে। যে সমস্যাগুলি আছে ইনশাআল্লাহ সেটার সমস্যার সমাধান সে করে দিবে। কর্মসূচিতে যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের। কোর্টের রায়টা বাস্তবায়ন হোক, এটা ঢাকা দক্ষিণের জনগণ চায়। অতি বিলম্বে আমরা চাই ওনাকে ওনার জায়গায় বসে দেওয়া হোক। 4 ঘন্টার অবস্থান কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও স্বাভাবিক ছিল প্রশাসনিক কার্যক্রম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে সর্বজনীন পেনশন স্কিমে থাকা একজন চাঁদাদাতা 60 বছর বয়স হলেই জমাকৃত অর্থের 30% টাকা এককালীন তুলে নিতে পারবেন। বুধবার অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের 2য় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদিন এককালীন টাকা তোলার সুযোগ ছিল না। এই সিদ্ধান্তের ফলে 60 বছর বয়স হলেই পেনশনের জমার 30% টাকা তোলা যাবে। নিয়ম অনুসারে বাকি সুবিধাও বজায় থাকবে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।